নমস্কার, জয় মা তারা। আমি আজকে হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। দেখুন, আজ আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ। অ্যাকচুয়ালি মাঙ্গলিক দোষ মানে যেটি যোগ সেটাকেই দোষ বলে আমরা মনে করি। তো এই মাঙ্গলিক দোষের কথা শুনলে অনেকেই আমরা ভয় পাই যে মাঙ্গলিক দোষ মানে আমাদের দাম্পত্য জীবনের বা বৈবাহিক জীবনে অনেক অশান্তি, সমস্যা তৈরি হবে, বিবাহের দিক দিয়ে অনেক রকমের সমস্যা তৈরি হবে, কেরিয়ারের দিক দিয়ে অনেক রকমের সমস্যা তৈরি হবে। তখন আমাদের মনের মধ্যে একটা ভয় তৈরি হয়, ঠিক আছে? কিন্তু মাঙ্গলিক দোষে প্রত্যেক জাতক জাতিকার কিন্তু সমস্যা হয় না। কিছু কিছু জাতক জাতিকাদের সমস্যা হয় না এবং অধিকাংশ জাতক জাতিকাদের সমস্যা তৈরি হয়। তা কী কারণে এই সমস্যাগুলো তৈরি হয়? যে অধিকাংশ প্রায় ধরুন 70% জাতক জাতিকাদের সমস্যা তৈরি হয় এই মাঙ্গলিক দোষে, আর 30% জাতক জাতিকাদের এই মাঙ্গলিক দোষে অতটা সমস্যা তৈরি হয় না। তার কিছু নিশ্চয়ই তার নিয়ম আছে বা কারণ আছে। সেই কারণগুলো আমরা এখন জানব যে সেই কারণগুলো কী। দেখুন, অনেকেই বলে থাকে যে মাঙ্গলিক দোষকে খণ্ডন করে দেওয়া যায়। এটা একদমই ভুল কথা। মাঙ্গলিক দোষকে কখনোই খণ্ডন করে দেওয়া যায় না। মাঙ্গলিক দোষ যখন তৈরি হয় সেই মঙ্গলের প্রতিকারের মাধ্যমে আমরা মাঙ্গলিক দোষের যে নেগেটিভ প্রভাব সেই প্রভাবটাকে আমরা অনেকটাই প্রতিহত করতে পারি, সেটাকে অনেকটা মিনিমাইজ করতে পারি। কিন্তু কেউ যদি বলে থাকে যে মাঙ্গলিক দোষকে খণ্ডন করে দেওয়া যায়, এটি কিন্তু সম্পূর্ণ ভুল কথা। আপনারাই ভাবুন না যে যদি ধরুন বৃষ্টি হয়, তা বৃষ্টিকে আমরা কখনো আটকাতে পারবো না। তাহলে আমরা যখন কোনো কাজে বা ইম্পর্টেন্ট কোনো দরকারে যখন আমরা বাইরে বেরোবো, সেই সময় যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টিকে তো আমরা থামাতে পারছি না। তখন আমরা কি করি? একটা ছাতা বা রেইনকোট পরিধান করি। তখন আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাই। হয়তো আমাদের মাথাটা গাটা ভেজে না, হ্যাঁ? তা এই গ্রহের যে নেগেটিভ এফেক্ট সেটিকে আমরা প্রতিকারের মাধ্যমে, পূজা পার্বণের মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে অনেকেই সেটাকে মিনিমাইজ করে। তা আপনারা এটা কখনোই বিশ্বাস করবেন না যে মাঙ্গলিক দোষকে সম্পূর্ণভাবে খণ্ডন করে দেওয়া যায়। মাঙ্গলিক দোষ যদি কোনো জাতক জাতিকাদের জীবনে তৈরি হয় তাহলে প্রতিকারের মাধ্যমে সেটাকে মিনিমাইজ মিনিমাইজ করা যায়। তার অশুভত্বটাকে অনেকটা প্রতিহত করা যায়। বুঝতে পারলেন আমি কি বললাম? তাই এই যে অনেকেই কিন্তু মানুষের মনের মধ্যে এই যে মাঙ্গলিক দোষ এর যে একটা ভয়, হ্যাঁ? ভয় দেখানো হয় অ্যাকচুয়ালি মানুষকে যে মাঙ্গলিক দোষ তোমার তৈরি হয়ে গেছে, তার মানে তোমার অনেক সমস্যা এখন থেকে তৈরি হয়ে যাবে। দেখুন, আমি একটা কথা অনেস্টলি বলছি যে মাঙ্গলিক দোষ কিন্তু একটা জন্মসূত্রে তৈরি হয়, আর একটি মঙ্গলের গোচর, মঙ্গলের যে গোচরকালীন প্রত্যেকটা প্ল্যানেট তো এক একটা হাউস চেঞ্জ করছে। তা মঙ্গল গ্রহ যখন সে গোচর করে তখন এক একটা ভাবের উপর দিয়ে যখন যায় তখন সেটা গোচরকালীন মাঙ্গলিক এফেক্টটা আমাদের জীবনে পড়ে। তা একটা হচ্ছে জন্মসূত্রে একটা মাঙ্গলিক তৈরি হয়, আর একটা গ্রহের গোচরকালীন মাঙ্গলিকের এফেক্টটা আমাদের জীবনে পড়ে। তো এইটা নিয়ে আপনারা কখনোই ভয় পাবেন না। দেখুন,
যাদের মানে জন্মসূত্রে মাঙ্গলিক তাদের একটু সমস্যা বহন করে যেতে হয়। মঙ্গলের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা তাদের মধ্যে রয়েই যায়। আর মঙ্গলের গোচরকালীন যে মাঙ্গলিক দোষটা তৈরি হয়, সেটাও ভীষণ সাময়িক সময়ের জন্য। ঠিক আছে? তা এবার আমি বলব যে মাঙ্গলিক যোগটা কিভাবে তৈরি হয়? কোনো জাতক জাতিকার জন্মকালীন সময়ে মঙ্গল যখন তাদের চন্দ্র রাশিতে অবস্থান করে, তখনই সেই জাতক জাতিকারা জন্মসূত্রে মাঙ্গলিক দোষের এখতিয়ারে পড়ে যায়। আমি একটু উদাহরণ করে বুঝিয়ে দিচ্ছি। ধরুন, যে জাতক বা জাতিকা যখন জন্ম করেছিল, সেই জন্মের সময় তার চন্দ্র ছিল কর্কট রাশিতে। তাহলে সেই জাতক জাতিকার রাশি হয়ে গেল কর্কট রাশি, এবং সেই কর্কট রাশিতে দেখা যাচ্ছে মানে যে চন্দ্র রাশি, সেই চন্দ্রে মঙ্গলও বসে আছে জন্মকালীন সময়। তাহলে সে জন্মসূত্রে মাঙ্গলিক দোষের এখতিয়ারে সেই জাতক জাতিকা পড়ে গেল। এইটা হচ্ছে জন্মসূত্রে মাঙ্গলিক। আর গ্রহের গোচরকালীন মাঙ্গলিকটা কিভাবে তৈরি হয়, এবার সেটিকেই আলোচনা করব। ধরুন, কোনো জাতক জাতিকার আমি এখানে ধরে নিচ্ছি তার রাশি হচ্ছে মেষ রাশি। এবার সেই মেষ রাশিকে আমি ১ নং ধরে, সেই মেষ রাশির ওপর দিয়ে যখন মঙ্গল ট্রানজিট করছে এবং সেই রাশিকে ১ নং ধরে যখন মঙ্গল দ্বিতীয়ভাবে, চতুর্থভাবে, সপ্তমভাবে, অষ্টমভাবে, দ্বাদশ ভাবের ওপর দিয়ে যখন যাবে, তখন সেই মানে জাতক জাতিকাদের এই মঙ্গলের যে নেগেটিভ এফেক্টটা তখন তাদের লাইফে এসে পড়ে। ঠিক আছে? তো এটা তো সাময়িক সময়ের জন্য, এটা দীর্ঘস্থায়ী হয় না। এই মঙ্গল তখন সেই সব জাতক জাতিকাদের সাময়িক সময়ের জন্য একটু সমস্যা তৈরি করে। ঠিক আছে? মানে এই মঙ্গলের গোচরকালীন এই সময়ে, হ্যাঁ? তা মঙ্গল যখন গোচর করবে, যখন ওই বললাম যার রাশি মেষ রাশি, এই মেষ রাশির ভিত্তিতে যখন তার লগ্নে অবস্থান করবে, তার দ্বিতীয়ভাবে, চতুর্থভাবে, সপ্তমভাবে, অষ্টমভাবে, দ্বাদশভাবে মঙ্গল যখন অবস্থান করবে, এবার এক একটা ভাব থেকে আমরা এক এক রকম বিচার করে থাকি। যে যে ভাবের ওপর দিয়ে মঙ্গলটা যাবে, সেই ভাবটার এফেক্টটা মঙ্গল সেই জাতক জাতিকাকে দিতে থাকবে। এইটা হচ্ছে সাময়িক সময়ের জন্য। ঠিক আছে? তো এবার অনেকে বলে যে দ্বিমাঙ্গলিক। দ্বিমাঙ্গলিকটা কি? দ্বিমাঙ্গলিকটা হচ্ছে যে দেখুন, আমরা যখন কোনো জাতক জাতিকাদের মাঙ্গলিক দোষটা বিচার করে থাকি, আমরা মূলত চন্দ্র রাশিকে ধরেই মাঙ্গলিক দোষ বিচার করা হয়ে থাকে। ঠিক আছে? আবার কেউ কেউ মানে লগ্ন ভিত্তিক হিসাব করে। ধরুন, কারুর রাশি হচ্ছে কর্কট রাশি আর লগ্ন হচ্ছে ধনু রাশি। এবার এই ধনু রাশিকে ১ নং ধরে যখন মঙ্গল ২, ৪, ৭, ৮, ১২ এইসব ঘরের ওপর দিয়ে যখন যাবে, তখন যে মাঙ্গলিক দোষ তৈরি হয় সেটা হচ্ছে দ্বিমাঙ্গলিক। তা আমরা অ্যাস্ট্রোলজির মানে বিচারে দ্বিমাঙ্গলিক দোষটা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে? আমরা যে মাঙ্গলিক দোষটা বিচার করে থাকি, সেটি মূলত চন্দ্র রাশিকে ধরেই মাঙ্গলিক দোষ বিচার করা হয়ে থাকে। তাহলে আমি বোঝাতে পারলাম যে মাঙ্গলিক দোষটা কিভাবে তৈরি হয় আর দ্বিমাঙ্গলিক দোষটা কী। আবার আপনারা অনেকের মুখে শুনতে পারবেন যে তৃতীয় মাঙ্গলিক। মানে তৃতীয় মাঙ্গলিকটা আবার কি? তৃতীয় মাঙ্গলিকটা হলো, যেহেতু বিবাহের কারক হচ্ছে মঙ্গল, তার জন্য মঙ্গলকে ১ নং ধরে আমরা যে মাঙ্গলিক দোষটা বিচার করা হয়, সেটিকেই বলে
তৃতীয় মাঙ্গলিক, কিন্তু এই তৃতীয় মাঙ্গলিকের কোনো এখানে গুরুত্ব নেই, ঠিক আছে। তা মঙ্গল মূলত একটা নারীর বিবাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সেই মহিলাটার দাম্পত্য জীবন কতটা সুখ শান্তি হবে, সে কত ভালো মনের লাইফ পার্টনার পাবে, সেটা কিন্তু মঙ্গলের উপরে ডিপেন্ড করে। আর পুরুষদের কিন্তু শুক্রের উপরে ডিপেন্ড করে। তার একটা পুরুষের দাম্পত্য জীবন কতটা সুখ শান্তি হবে, তার স্ত্রী কতটা ভালো হবে, তার বৈবাহিক দাম্পত্য জীবন কতটা শান্তিময় হবে, এটা কিন্তু মানে শুক্রের উপরে ডিপেন্ড করে, মানে পুরুষের বিবাহের ক্ষেত্রে। আর মহিলাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু মঙ্গল গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এবার আমাদের জানতে হবে যে কাদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ তৈরি হলেও অতটা প্রভাব ফেলে না। তার কিছু শর্ত আছে। তা আমি প্রথম শর্তটা বলছি। ধরুন যেসব জাতক জাতিকাদের ধরুন রাশি যা আছে, কারুর হয়তো, তো আমি কি বললাম, কারুর হয়তো কন্যা রাশি, ঠিক আছে, কিন্তু তার লগ্ন হচ্ছে ধনু লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, মেষ লগ্ন, মীন লগ্ন, বৃশ্চিক লগ্ন। এদের ক্ষেত্রে মঙ্গল সর্বদাই শুভ হয়, তাদের জন্য অতটা সমস্যা তৈরি হয় না তাদের মাঙ্গলিক দোষের সময়ে, ঠিক আছে। আরেকটি হচ্ছে যে যাদের জন্মছকে মঙ্গলের ওপর বৃহস্পতির একটা ভালো দৃষ্টি থাকে, শুভ দৃষ্টি থাকে, তাদের অতটা মাঙ্গলিক যোগের সময় অতটা সমস্যা তৈরি করে না। তবে মাঙ্গলিক দোষ মানুষের জীবনে সবথেকে বড় এফেক্ট ফেলে ধরুন চন্দ্র রাশি থেকে যখন মঙ্গল অষ্টম ঘরে ও দ্বাদশ ঘরে, মানে অষ্টম হাউজে এবং দ্বাদশ হাউজে যখন মঙ্গল অবস্থান করবে, তখন মাঙ্গলিক দোষের এফেক্টটা সব থেকে বেশি প্রভাব বিস্তার করে। এবার আমরা আলোচনা করব যে মাঙ্গলিক যোগ বা দোষ যখন তৈরি হয় তখন জাতক জাতিকাদের মানে জীবনযাত্রার উপরে কী প্রভাব ফেলে, ঠিক আছে, বা কী সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হয় সেটি আমি বলবো। যেহেতু দেখুন মঙ্গল হচ্ছে বিবাহের কারক, ঠিক আছে, দাম্পত্য জীবনের সুখ শান্তি, এগুলো কিন্তু মঙ্গলের শুভত্বের উপরেই কিন্তু অনেকটা ডিপেন্ড করে থাকে। তা আমি বলবো যে মঙ্গল মানে বা জাতক জাতিকাদের বিবাহিত জীবনের ওপরে খুব এফেক্ট ফেলে। তার কারণ কি, যে জাতক মাঙ্গলিক দোষে দুষ্ট, সেই জাতক জাতিকাদের মধ্যে একটু রাগ, অভিমান, হ্যাঁ, দৈহিক পীড়া, মানে দেহ ও মনের মধ্যে একটা সবসময় একটা কাম উত্তেজনা, এই 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 সিমটমগুলো কিন্তু তাদের মধ্যে তৈরি হবে। এবং মানে এদের মধ্যে একটা একগুঁয়েমি, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তাদের লক্ষণীয় বিষয় দেখা যাবে, যার জন্য মানে সাংসারিক এবং দাম্পত্য জীবনে মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা বড় বিবাদ তৈরি হবে, এদের মধ্যে একটা ইগো তৈরি হবে, যার জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তিতে অনেক সমস্যা তৈরি হয় এবং অনেকের হয়তো বিবাহ বিচ্ছেদের ঘটনাও ঘটে থাকে। তা বিবাহিত জীবনে যে একটা অশান্তির সৃষ্টি করে, এটি কিন্তু চিরসত্য, ঠিক আছে। আবার দেখা যায় মাঙ্গলিক জাতক জাতিকাদের একটু মানে জেদ, একটু অভিমান, ঠিক আছে, এদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাবটা বেশি থাকার জন্য এদের ডিসিশান মানে সকলের মনের উপর প্রভাব বিস্তার করতে থাকে। তাদের মেন্টালিটি সর্বদা একটু ইগোইস্টিকের হয়, যে আমি যেটা বলছি সেটাই ঠিক, আমার কথাটা সকলকে মেনে নিতে হবে, ঠিক আছে, এই জিনিসটা তাদের মধ্যে তৈরি হবে, যার জন্য মানে সংসার জীবনে, দাম্পত্য জীবনে অনেক চরম অশান্তি নেমে আসবে। এটাই হচ্ছে মূল কারণ। এছাড়া জাতক জাতিকাদের কেরিয়ার জীবনে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়, পরিবার পরিজনদের কাছ থেকে অনেকটাই দূরে সরে যেতে হয়, যেহেতু তাদের মধ্যে ভীষণ মানে রাগ, ক্রোধ,
ঠিক আছে? এই জিনিসটা বেশি থাকে তখন তাদের কথার মধ্যে একটা রূঢ় আ সৃষ্টি হয়। মানে কথার মধ্যে কোনো মিষ্টতা, মাধুর্যতা থাকে না। যার জন্য পরিবারের সদস্যদের থেকেও তাদেরকে অনেকটা দূরে সরে যেতে হয়। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, ঠিক আছে? সবার থেকে তারা একটু ডাইভার্ট হয়ে যায়। এইটা কিন্তু মাঙ্গলিক দোষের একটা বড় এফেক্ট। তার মানে কি মঙ্গলটা হচ্ছে বল বীর্যের কারক গ্রহ, ওর সৈনিক, ওর লিডারশিপ, ঠিক আছে? ওর মধ্যে একটা ঔদ্ধত্য জিনিসটা থাকবে। ও কোনো কিছুকে হার না মানা, মানে জেদ, এই জিনিসটা বেশি থাকবে, ঠিক আছে? যার জন্য অধিকাংশ মানুষের মানে মতের সঙ্গে তাদের একটা মতানৈক্য তৈরি হবে, ঠিক আছে? আ এই জিনিসটা কিন্তু মানে মাঙ্গলিক দোষের ক্ষেত্রে তৈরি হয়। তা আপনারা যদি সঠিক সময় মানে মাঙ্গলিক দোষের প্রতিকার আ আপনারা করতে পারেন, তাহলে এই মাঙ্গলিক দোষের এফেক্ট থেকে আপনারা অনেকেই ফিরে আসতে পারবেন। আপনারা ভয় পাবেন না। মাঙ্গলিক দোষ বলে অনেকে কিন্তু অনেক ভীত সন্ত্রস্ত করে আপনাদের মনের মধ্যে, কিন্তু আপনারা ভয় পাবেন না। এবার আমি বলব যে আপনারা মাঙ্গলিক জাতক জাতিকাদের তাদের মানে অ্যাটিটিউড, তাদের বহিঃপ্রকাশ দেখে আপনি কি করে বুঝবেন যে এইসব জাতক জাতিকারা মাঙ্গলিক দোষে দুষ্ট হয়ে আছে? দেখুন, মঙ্গল মূলত বলবীর্যের কারক। তা এই যেসব জাতক জাতিকা রা মানে মাঙ্গলিক দোষের মানে এখতিয়ারের মধ্যে পড়ে যায়, তাদের মাইন্ডের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য মানে লক্ষ্য করা যায় যে তাদের মধ্যে একটা সাহসিকতা, একটা তেজস্বী মানে শক্তি, রাগ, ঠিক আছে? এরা মানে কথায় কথায় মানে রেগে যাবে, হ্যাঁ? এদের কথার মধ্যে কোনো মাধুর্যতা থাকবে না। এদের চেহারা সবসময় মানে একটা রাগান্বিত বহিঃপ্রকাশ এদের মধ্যে মানে আপনারা দেখতে পাবেন। কিন্তু এদের কিন্তু মনটা খুবই ভালো হয়, ঠিক আছে? মানে সেটি অন্য কেউ সহজে এদেরকে বুঝতে পারে না, ঠিক আছে? এদের মনের ভেতরে যে একটা ভালো জিনিসটা, সেটা কিন্তু এরা সহজে বহিঃপ্রকাশ করতে চায় না। এছাড়া এরা মানে খুবই প্রতিবাদী, মানে বাদী হয়। মানে প্রতিবাদী মানসিকতা এদের মধ্যে লক্ষণীয়। আর সামান্য অন্যায় দেখলে প্রতিবাদ করবে, এ তো স্বাভাবিক। এবং সেই প্রতিবাদী ভাষাটা মানে খুবই আক্রমণাত্মক হবে। এই কারণে মাঙ্গলিক আম মানে দোষের যেসব মানুষেরা মানে জাতক জাতিকারা আপনারা আছেন, সেই মানুষের সঙ্গে এদের একটা মানে সম্পর্ক নষ্ট হতে থাকে, ঠিক আছে? এবং সকলের কাছে এরা সাধারণত শত্রু হয়ে যায়। কারণ এরা প্রচণ্ড মানে যে এদের যে অধ্যত্ব, অহংকার, ঠিক আছে? যেটা অন্যের কাছে সেটা ভালো লাগে না। কিন্তু এরা কিন্তু প্রচণ্ড কর্মঠ হয়, শক্তিশালী হয়। পরিবারের মানে যেসব সদস্য যারা আছে মানে তাদের প্রতি এদের একটা কর্তব্য, দায়-দায়িত্ব, এই জিনিসটা কিন্তু লক্ষণীয় বিষয়। এই জাতক জাতিকারা সাধারণত মানে স্বাধীনচেতার মানসিকতার হয়। এরা কারোর কথা মতো চলতে পছন্দ করবে না। মাঙ্গলিক জাতক জাতিকারা মানে খুবই অহংকারী হয়। ঠিক আছে? এদের কেউ সমালোচনা করলে এরা ভীষণ রেগে যাবে। হ্যাঁ? এই সামান্য কারণে রেগে যাওয়ার জন্য মানে বিবাহিত জীবনে অনেক সমস্যার মানে সৃষ্টি হয়। ঠিক আছে? এইগুলো কিন্তু তো আমি একটা কথা বলি, যাদের মাঙ্গলিক দোষ রয়েছে বা জন্মসূত্রে অথবা কারোর মানে গ্রহের গোচরে মাঙ্গলিক দোষ আপনাদের যাদের আছে, আপনারা রেমেডি প্রতিকার করুন। দেখবেন আস্তে আস্তে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাছাড়া যজ্ঞ আছে, পূজা পার্বণের মাধ্যমেও মাঙ্গলিক দোষ কিছুটা প্রতিহত করা যায়। কিন্তু কেউ যদি বলে থাকে যে মাঙ্গলিক দোষ খণ্ডন করা যায়, তাহলে এটা সম্পূর্ণ ভুল কথা। ঠিক আছে? এই যে অনেকে আছে মাঙ্গলিক দোষের মানে এই প্রভাবটা দেখিয়ে অনেকের মধ্যে ভয় প্রদর্শন করে থাকে, তা আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না।
ঠিক আছে? মাঙ্গলিক দোষ হলে যে মানুষের জীবনে সব কিছু সব কিছু ধ্বংস হয়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়, এটা কিন্তু পুরো ভুল কথা। ঠিক আছে? সমস্যা থাকবে, সমস্যার সমাধানও থাকবে। তা আপনারা অযথা নিজেদের মনের মধ্যে ভয় প্রদর্শন না করে আপনারা প্রতিকার করুন, দেখবেন সব কিছুই মিনিমাইজ হয়ে যাবে। তা আমার এই অনুষ্ঠানটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকুন, ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। তা আজ আসি, পরে আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। নমস্কার, জয় মা তারা।